প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সালফোনেশন প্রক্রিয়া নিয়ে। আপনারা জানেন অ্যারোমেটিক যুগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হলো সালফোনেশন। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো সালফোনেশন কি এবং সালফোনেশন বিক্রিয়ার কৌশল। তাইলে আমাদের প্রথমেই জানতে হবে যে আসলে সালফোনেশন জিনিসটা আসলে কি। তো সালফোনেশন হইল, আমরা যদি সংজ্ঞাটা এইভাবে দিই, যে বিক্রিয়ায় অ্যারোমেটিক যৌগের বেনজিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে সালফোনেশন বলে। তাহলে কি বলছি? অ্যারোমেটিক যৌগের হাইড্রোজেন পরমাণু বা এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা। এখন সালফোনিক অ্যাসিড মূলকটা আসলে কি? SO3H। এখন আপনারা বলবেন স্যার এটা আসলে কোথা থেকে? এটা হলো সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড মূলক। এর মানে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণুটা সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত হইলেই তাকে আসলে আমরা বলবো সালফোনেশন। এখন এটা আসলে কিভাবে, অনেকে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে যে এটা কিভাবে আসে। এটা আসলে H2SO4, এই সালফিউরিক অ্যাসিডকে আমি যদি একটু গুছাইয়া লিখি আর কি, ব্যঙ্গে লিখি, দেখেন তো আমি লিখতে পারি HOSO3H, এইভাবে আমরা লিখতে পারি, তাই তো? এখন এই অংশটা আসলে সালফোনিক অ্যাসিড মূলক, এইভাবে আমরা একটু মনে রাখতে পারি। তাইলে আমরা যদি সালফোনেশন বিক্রিয়ার এক্সাম্পলটা প্রথমেই দেখি, তাহলে আমরা কি বলছি? এখন এই বিক্রিয়াটা আসলে কিভাবে করবে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে বেনজিন বলয় আমি প্রথমে দিলাম, বেনজিন বলয়, এই মনে হন বেনজিন। বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু আসলে কি হবে? সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত। বিক্রিয়াটা কার উপস্থিত করবে? সালফিউরিক অ্যাসিড। এটাকে আমি একটু সাজাই লিখি, SOSO3H, লিখতেই পারি H2SO4। এটা কার উপস্থিতি বিক্রিয়াটা করবে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইড হবে তাপ দিলে। এটা কেন হবে? সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইড মিলে ওলিয়াম হয়, যেটা আমি পড়ে যাচ্ছি। এখন বিক্রিয়াটা কিভাবে ঘটবে? এই জায়গায় ওই যে হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণুটা আসলে এইটা দ্বারা প্রতিস্থাপিত হবে। হয়ে কি হয় দেখেন তো, এই যে এটাকে আমরা লিখবো SO3H। এই যে স্যার SO3H, সালফোনিক অ্যাসিড মূলক। এখন তাই এই হাইড্রোজেন তো প্রতিস্থাপিত হলো, এই হাইড্রোজেন আর এইচও মিলে হয়ে যাবে পানি। কি হয়ে যাবে? পানি। দেখেন তো বিক্রিয়াটা বুঝছেন কিনা? মূলত আমার হবে কি, বেনজিন বলয়ের সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন আমি বিক্রিয়াটা ঘটাবো, তখন এই বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণুটা এই সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। তখন এই হাইড্রোজেন আর OH মিললে হয়ে যাবে কি? পানি। এই আসলে মূলত বিক্রিয়াটা। এখন আমরা এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে আসলে সালফার ট্রাইঅক্সাইড। এখন এটা আবার কিভাবে কাজ করে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সেটা একটু দেখব। এখন এই জায়গায় যে আমরা ইউজ করছি ওই যে পানি হইছে, এই পানি আবার কি করবে? পানি আবার সালফার ট্রাইঅক্সাইডের সাথে মিলে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। এই যে আমার এই বিক্রিয়া তো কি আছে? সালফার ট্রাইঅক্সাইড আছে, তো সালফার ট্রাইঅক্সাইড আর পানি মিলে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। এইটাই আসলে আমার মূলত সালফোনেশন বিক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা যদি বলি, যে বিক্রিয়ায় বেনজিন বলয়ের হাইড্রোজেন এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু এক বা একাধিক সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা প্রতিস্থাপিত উৎপন্ন করে তাকে সালফোনেশন বলে। এই হইল আমাদের। এখন আছেন এই বিক্রিয়ার কৌশল কি? বিক্রিয়ার কৌশল আমরা এই সালফোনেশন বিক্রিয়ার কৌশল কয় ধাপে ঘটবে? অবশ্যই 3 ধাপে। আমরা জানি প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে কি হবে? সিগমা জটিল গঠিত হবে, তৃতীয় ধাপে আসলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ উৎপন্ন হবে। আমরা আসলে এখন ওই জিনিসটা একটু দেখি। তো সালফোনেশন বিক্রিয়ার কৌশল, সালফোনেশন বিক্রিয়ার কৌশল, এই জিনিসটাই আমরা এখন আলোচনা করব। তো প্রথম ধাপে আমরা জানি যে কোনো এই টাইপের বিক্রিয়াগুলোতে প্রথম ধাপে আমার কি হবে? ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। তো এই জায়গায় কিন্তু একটা ভিন্নধর্মী ইলেকট্রোফাইল উৎপন্ন হবে, আমরা একটু দেখি। এই জায়গায় আসলে প্রথম ধাপ কি ধাপ? প্রথম ধাপ। এই প্রথম ধাপে সালফিউরিক, এই জায়গায় কিন্তু প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড।
H2SO4 বিয়োজিত হইয়া উপমুখী তীর চিহ্ন দিয়ে দিবেন। এই জায়গায় হবে একটা হবে বাইসালফেট, একটা হবে হাইড্রোনিয়াম আয়ন, আর সাথে হবে কি সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড আসলে আমার ইলেকট্রোফাইল। এখন এই জায়গায় আসলে এই হাইড্রোনিয়াম আয়ন আসলে কি বোঝায়? আসলে কি হয়েছে জানেন? এই হাইড্রোনিয়াম আয়ন মানে পানি আর H+ বোঝায়, পানি আর H+। মানে পানির মধ্যে H+ মুক্ত অবস্থা থাকতে পারে না। সে কি করে? এই যে পানির মধ্যে যে মুক্ত জুড়ি ইলেকট্রন আছে তার মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে আসলে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। এই হাইড্রোনিয়াম আয়ন মানে একটা প্রোটন আমরা মনে করতে পারি। এই হলো আসলে। এখন আমরা যদি সমতা সাধন দেখি, সমতা সাধন করলে এই জায়গায় আসলে কি হবে? 2 অণু সালফিউরিক অ্যাসিড। দেখেন তো হয়েছে কিনা? 4টা হাইড্রোজেন, সালফার 2টা হয়ে গেছে, অক্সিজেন 8টা হয়ে গেছে। এই আসলে প্রথম ধাপ। কি ধাপ? প্রথম ধাপ। এখন স্যার এই যে সালফারটা এই জায়গায় ইলেকট্রোফাইল আসলে কে? সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন জাগবে যে স্যার আসলে সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল বুঝবো। ইলেকট্রোফাইল কারা ছিল? প্রত্যেক ধনাত্মক চার্জধর্মী আয়নগুলা এবং অষ্টক সংকুচিত যৌগ। কিন্তু সালফার ট্রাইঅক্সাইড কিন্তু অষ্টক সংকুচিত না, তারপরেও সেখানে ইলেকট্রোফাইল। আমি এই ব্যাখ্যাটা আমি একটু এই জায়গায় দিচ্ছি যে প্রশ্ন হলো এটা ইলেকট্রোফাইল কিভাবে, ইলেকট্রোফাইল E+ এর মতো কিভাবে আচরণ করে, এই প্রশ্ন উত্তরটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি। এটা ইলেকট্রোফাইল কিভাবে হয় স্যার, একটু আমরা এটা আমি আপনাদের বুঝায় পরে আবার মুছে ফেলবো। দেখেন এই যে সালফার ট্রাইঅক্সাইড সে কিন্তু অষ্টক সংকুচিত যৌগ না। এই যে সালফার, এই জায়গায় সালফার যোজনী কাজ করছে 6। দেখেন এই জায়গায় হয়েছে কি, আমরা জানি সালফার এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। আমরা এক কাজ করি, সালফারের জন্য হয় 2/6, এই মুহূর্তে আছে 6। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই জায়গায় একটা সিগমা একটা পাই বন্ধন। তখন হয় কি, আমরা একটা বন্ধনকে কি রাখি? অপরিবর্তিত রাখি। সালফারে মনে করেন এই উপরের বন্ধনটা অপরিবর্তিত আছে, তো এই দুইটার মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য অক্সিজেনের বেশি, তখন এই পাই ইলেকট্রনটা স্যার খেয়াল করেন এই সিগমা বন্ধন এবং পাই ইলেকট্রনটা এইদিকে চলে আসলো। এই যে এই জায়গায় অক্সিজেনের একক বন্ধন, পাই ইলেকট্রন এইদিকে চলে আসলো। মানে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, আর এই অংশটা হবে কি? প্লাস। এই অংশটা হবে কি? প্লাস। ওকে, এখন তো এই জায়গায় আপনি মনে রাখবেন কিভাবে স্যার? এটা মনে রাখবেন কিভাবে? আপনি মনে রাখবেন যে এই যে দ্বিবন্ধন আছে সালফারের সাথে 3টে অক্সিজেনের দ্বিবন্ধন, একটা দ্বিবন্ধন অপরিবর্তিত রেখে বাকি দুইটাকে চেঞ্জ করবেন। এখন মনে করেন আমি উপরেরটা কনস্ট্যান্ট রাখলাম, বামেরটা কনস্ট্যান্ট রাখলাম। এই 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 যে এই জায়গায় সালফারের জন্য আমরা সাইড হিসাবে দেখাচ্ছি আর কি। ওকে, তারপরে আরেকটা স্ট্রাকচার হইতে পারে, এটাকে রেজোনেন্স বলি। আমরা কি বলি? রেজোনেন্সের মাধ্যমে বেইকেন। এখন আপনি কি করবেন? ওই দ্বিবন্ধনটাকে আমার এই উপরের দ্বিবন্ধন অপরিবর্তিত ছিল, বামেরটা ছিল, এখন ডাইনেরটাকে আমরা অপরিবর্তিত রাখবো, ডাইনেরটাকে। আচ্ছা এই জায়গায় কি হয়েছে? যখন এই পাই ইলেকট্রনটা এদিকে চলে গেছে, এটা মাইনাস, এটা কি হয়েছে? মাইনাস। আচ্ছা তাহলে তো হ্যাঁ, আচ্ছা এখন আমরা কোনটা ডাইনেরটা অপরিবর্তিত রাখবো? এই মনে করেন ডবল বন্ড, অক্সিজেন একক বন্ধন, অক্সিজেন একক বন্ধন, এই তাইলে এই যে মাইনাস চলে, এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস। আচ্ছা এইগুলো যখন মাইনাস ছিল তখন সালফারটা কিন্তু আসলে কি হয়েছিল? প্লাস চার্জ যুক্ত হয়েছিল। কি হয়েছিল? প্লাস চার্জ যুক্ত হয়েছিল। ইয়েস, এটা আসলে রেজোনেন্স ঘটে। এই জায়গায় কি ঘটে? রেজোনেন্স। আমি এখন আমাদের মূল কথাটা আপনি খেয়াল করেন যে সালফার ট্রাইঅক্সাইড আসলে সে যেহেতু আমরা জানি ইলেকট্রোফাইল সাধারণত ধনাত্মক চার্জধর্মী কণা অথবা অষ্টক সংকুচিত যৌগ, কিন্তু সালফার ট্রাইঅক্সাইড তো আসলে অষ্টক সংকুচিত যৌগ না। সালফারের অষ্টক পূরণ হয়ে গেছে স্যার, বা অষ্টক সম্প্রসারিত। সালফারের বৈশিষ্ট্য কয়টা? 6টা বন্ধন আছে, 6 দুগুণে 12টা ইলেকট্রন। সে তো আসলে কি হওয়া উচিত না? ইলেকট্রোফাইল হওয়া উচিত না। কিন্তু তার মধ্যে রেজোনেন্স ঘটে। কি ঘটে? রেজোনেন্স ঘটে। মানে পাই বন্ধন থাকার কারণে এই পাই বন্ধন সঞ্চয়নশীল। এই দুইটা পাই বন্ধন যখন অক্সিজেনের কাছে চলে যায়, এটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, এটা মাইনাস হয়, সালফার প্লাস হয়ে যায়। সালফার কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ঠিক এইরকম। অর্থাৎ যেহেতু অক্সিজেনের সাথে তার পাই বন্ধন, একাধিক পাই বন্ধন আছে, পাই ইলেকট্রনগুলো যখন তড়িৎ-ঋণাত্মকতার কারণে অক্সিজেনের দিকে চলে যায় তখন
সালফারটা আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত, আর এই ধনাত্মক চার্জ প্রাপ্তির কারণেই সে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। আমরা কি বুঝতে পারছি স্যার? এটা আমাদের অতিরিক্ত বিষয় আসলে, এই প্রশ্ন উত্তর এটা না লিখলেও এটা আমরা আসলে ব্র্যাকেটে লিখে দেখাই দিব। আমি আপনাদের যে নোট দিব এই নোটের মধ্যে এটা কিন্তু আছে যে সালফার ট্রাইঅক্সাইড কিভাবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বুঝছি বিষয়টা, যে সালফার ট্রাইঅক্সাইড তো আসলে অষ্টক সংকুচিত যৌগ না, কিন্তু তার মধ্যে পাই বন্ধন তার কারণে তার মধ্যে রেজোনেন্স ঘটে। আমরা তো জানি পাই ইলেকট্রনগুলো সঞ্চয়নশীল, তখন আসলে সালফার পরমাণুটা কি হয়, ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় আংশিক, এই জন্য সেই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, এখন আসেন দ্বিতীয় ধাপ। কি ধাপ? দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি হবে বলেন তো? সিগমা জটিল গঠিত হবে। কি হবে? সিগমা জটিল, আমরা জানি সবাই। আচ্ছা, পাই বন্ধন, আমরা বেনজিনটাকে এখন একটু অন্যভাবে দেখাই, খেয়াল করেন। এই জায়গায় যে পাই ইলেকট্রন ওইভাবে দেখাই, বলয় না দিতে আপনাদের একটু বুঝাইতে আমার সুবিধা হবে। এই জায়গায় কি আছে? হাইড্রোজেন আছে। যখন এই সালফার ট্রাইঅক্সাইড আসলো, সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রন ঘাটতি, মানে সালফার আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়, এটা আমি আপনাকে দেখাইছিলাম। সে যখন এই জায়গায় আক্রমণ করলো এই যে কার্বনের সাথে, তখন সে সিগমা জটিল গঠিত হবে। আপনি দেখাই ফেলবেন সিগমা জটিল। সিগমা জটিল কি বুঝতেই তো পারছেন? মনে করছে যে একদিকে কি হবে হাইড্রোজেন, আর যারা আপনারা আমার ওই যে এর আগে তো নিশ্চয়ই ফিডল ক্যাফালকাইলেশন এসাইলেশন এই ক্লাসগুলো অবশ্যই দেখছেন, দিকে এটা করবেন, অথবা নাইট্রেশন ক্লাস অবশ্যই দেখা লাগবে এই ক্লাসের আগে। আচ্ছা, এখন কি হবে? এই জায়গায় মনে করেন হাইড্রোজেন আছে, আর এই জায়গায় কি হয়েছে দেখেন তো, এর তো আসলে ইলেকট্রন ঘাটতি নাই। ওই যে যখন পাই ইলেকট্রনটা তার মধ্যে, এটা তো নিরপেক্ষ যৌগ ছিল, এটা কি ছিল? নিরপেক্ষ যৌগ। তখন তার মধ্যে সে আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হইব। আমরা কি দেখতাম বলেন তো? যখন নাইট্রোনিয়াম আয়ন ছিল, নাইট্রোনিয়াম, তখন পাই ইলেকট্রন যখন যাইতো তখন চার্জ প্রশমিত হয়ে যাইতো। কিন্তু এটা যেহেতু প্রশম যৌগ, কি যৌগ? প্রশম। এটা হলো কি? প্রশম। তো প্রশম, তখন ওই পাই ইলেকট্রন যাওয়ার কারণে এটা কি নেগেটিভ চার্জ যুক্ত হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছি? এই হলো সিগমা জটিল। কি জটিল? সিগমা জটিল। এখন আসলে আমাদের তৃতীয় ধাপ। কি ধাপ? তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ। আচ্ছা, তৃতীয় ধাপে কি হবে? ওই যে আমরা তো জানি সালফোনিক অ্যাসিড কিভাবে হবে সেটা আমরা একটু দেখাই। ওইটা দেখে দেখাই যে সিগমা জটিল, এই সিগমা জটিল আমি কপি করে ফেলি, সমস্যা নাই। ওকে স্যার, আমাদের তৃতীয় ধাপে তো এই জায়গা থেকে আমরা জানি ওই হাইড্রোজেন পরমাণুটা কি হবে? অপসারিত হবে। তাকে হাইড্রোজেন পরমাণু অপসারিত করার জন্য কে আছে অপেক্ষা করতে আছে বলেন তো? আমরা যে ইলেকট্রোফাইল হয়েছিল, এই যে এই বাইসালফেট কি করবে? এই জায়গা থেকে কি করলো? ইয়াটাকে নিয়ে গেল বাইসালফেট। আমি কালারটা চেঞ্জ করি। এই বাইসালফেট কি করলো? বাইসালফেট সে কি করবে? এই যে হাইড্রোজেন পরমাণুকে নিয়ে কি হয়ে গেল বলেন তো? এই কি হবে? এই পাই ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ ওই হাইড্রোজেন যখন চলে যাবে তখন এই বন্ধনটা তো এই জায়গায় এসে তার চক্র কি করে ফেলবে? পূর্ণ করে ফেলবে। তখন এই জায়গায় রইল কি? SO3 মাইনাস চিহ্ন কিন্তু রয়ে গেছে স্যার, এই জায়গায় মাইনাস নেগেটিভ চিহ্নটা কিন্তু রয়ে গেছে। প্রশ্ন হলো কেন? যে ওই যে অতিরিক্ত ইলেকট্রন এই জায়গায় ছিল। আর সাথে কি হবে? এই বাইসালফেট হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। দেখেন বুঝছেন কিনা? না বুঝার তো কিছু নাই। এখন আমাদের কি সালফোনিক অ্যাসিড মূলক হয়েছে যে না, এই যে তার যোজনীটা খালি আছে এর সাথে কি হবে? H+ যুক্ত হবে। অর্থাৎ এই তৃতীয় ধাপে আমাকে দুইটা ধাপ দেখাইতে হবে। কি করতে হবে? দুইটা ধাপ দেখাইতে হবে। আমি উপরের অংশটা একটু মুছে ফেলি। সালফোনেশনটা তো আমরা বুঝতেই পারছি না? সালফোনেশন তো অবশ্যই পারবো। আমরা এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের বিষয়টা
ওকে, তাইলে দেখেন এই যে তৃতীয় ধাপে কিন্তু আমার সালফিউরিক এই যে SO3H হয় নাই। এখন এই SO3H হবে কোথায়? ওই দেখেন হাইড্রোনিয়াম আয়ন আসলে কি করবে, তখন পরের ধাপে এসে করবে কি, আমি এটাকে কপি করে ফেলি, আচ্ছা অর্থাৎ তৃতীয় ধাপে এসে আমাকে দুইটা রিয়াকশন লিখতে হচ্ছে। এই জায়গায় কি হবে, ওই যে আমাদের হাইড্রোনিয়াম ছিল HO3+, এই হাইড্রোনিয়াম মানে কি, এই জায়গায় একটা অতিরিক্ত H+ আছে, তখন ওই যে H+ তার সাথে যুক্ত হইয়া গিয়া, এটাকে আমি কপি করে ফেলি, সমস্যা নাই। এই জায়গায় কি হবে, ওই যে H+ তার সাথে যুক্ত হয়ে যাবে, তখন আর এই মাইনাস আর থাকবে না, মাইনাসে আর H+ তো এই জায়গা থেকে কি যাবে, এই জায়গা থেকে যাবে H+, এটা কি হয়ে যাবে সালফোনিক অ্যাসিড, আর সাথে হবে কি H2O, সালফোনিক অ্যাসিড মূলক এবং H2O। এই হইল আমাদের আসলে কি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, আমাদের এক্সট্রাটা আসলে কি, আমি কিন্তু এটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক যুগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, যেটা আমরা নাইট্রেশন বিক্রিয়া আমার অ্যারোমেটিক যুগের ক্লাস 1-এ আলোচনা করছি। তখন এই জায়গায় অতিরিক্ত জিনিসটা কি ছিল, এই জায়গায় যেহেতু ইলেকট্রোফাইলটা আমাদের যে জিনিস মাথায় রাখতে হবে, ইলেকট্রোফাইলটা যেহেতু আমাদের নিরপেক্ষ, তখন কি হয়, যখন সে সিগমা জটিল গঠন করে, তখন ওই পাই ইলেকট্রনটা তার কাছে যাওয়ার কারণে সে মাইনাস হয়ে বৈশা থাকে, অ্যানায়ন হিসেবে থাকে। তখন যখন এই যে এই হাইড্রোজেন গতানুগতিকভাবে অপসারিত হলো, কিন্তু এই জায়গায় মাইনাসটা রয়ে গেছে, তো এই মাইনাসটা আসলে প্রশমিত হবে কিভাবে, ওই যে ইলেকট্রোফাইলের পাশাপাশি আমার একটা হাইড্রোনিয়াম আয়ন ছিল, এই জায়গায় একটা H+ ছিল, ওই H+ কি করবে, তার সাথে যুক্ত হইয়া পানিটাকে মুক্ত করে দিবে, আর এই হলো সালফোনিক অ্যাসিড মূলক। আশা করি আমরা সালফোনেশন বিক্রিয়ার কৌশল বিষয়টা বুঝতে পারছি। এখন আমি আপনাদের যে নোটটা দিব বা পিডিএফটা দিব, এই জায়গায় এই বিষয়গুলো লেখা আছে, আমি একটু দেখাই দিই আপনাদের স্ক্রিনে। এটা আমি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিব, সমস্যা নাই। আমরা যা পড়ছি ঠিক তাই দেওয়া, অতিরিক্ত কিছু না। আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা গতানুগতিক দ্বারা সালফোনেশনের সংজ্ঞাটা দিলাম, যে বিক্রিয়ায় কোনো অ্যারোমেটিক যুগের বেনজিন বলয় থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে সালফোনেশন বিক্রিয়া বলে। ওকে, এই যে বেনজিনের সালফোনেশন বিক্রিয়ার এক্সাম্পল, ওই যে বেনজিন থেকে সালফোনিক অ্যাসিড মূলক হয়েছে, সালফিউরিক অ্যাসিড আর সালফার ট্রাইঅক্সাইড মিলে কি হয়েছে, ওই যে আমি প্রথম ধাপে দেখাইছিলাম যে সালফোনিক অ্যাসিড মূলক আর পানি সালফার ট্রাইঅক্সাইডের সাথে মিললে কি হয়, সালফিউরিক অ্যাসিড। এই হলো আমার সালফোনেশন, মূলত বেনজিনের সালফোনেশন। এখন আসেন সালফোনেশন বিক্রিয়ার কৌশল। প্রথম ধাপে কি হবে, সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হইয়া, এই যে সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল উৎপন্ন করবে। এই যে দেখেন সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল উৎপন্ন করছে, মনে রাখবেন, সাথে হবে হাইড্রোনিয়াম আয়ন আর বাইসালফেট। দ্বিতীয় ধাপে কি হবে, হ্যাঁ এখন প্রশ্ন হলো যে স্যার এই সালফার ট্রাইঅক্সাইডটা আসলে কি না, আমরা জানি ইলেকট্রোফাইলগুলো ধনাত্মক চার্জ ধর্মী হয় অথবা অষ্টক সংকুচিত, সে তো অষ্টক সম্প্রসারিত, তাইলে সে ইলেকট্রোফাইল হইলো কিভাবে, এই ব্যাখ্যাটা এই জায়গায় দিছে, আমি কিন্তু আপনাদের বুঝাইছি না? আচ্ছা, তারপরে দ্বিতীয় ধাপে কি হবে, সিগমা জটিল গঠিত হবে। এই যে হইছে দ্বিতীয় ধাপে বেনজিন বলে, এটা হয় সিগমা জটিল গঠিত হয়েছে, এই জায়গায় মাইনাস হবে। এই যে স্যার ওই যে জায়গায় মাইনাস কিন্তু আছে, ওরা ডান দিকে দেখাইছে, আমরা উপরের দিকে দেখাইছি, সমস্যা নেই। তৃতীয় ধাপে কি হবে, ওই হাইড্রোজেনটা অপসারিত হইয়া এই অ্যানায়নটা উৎপন্ন হবে আর সালফিউরিক অ্যাসিড হবে, হইছে। আর তারপরে পরের ধাপে আসলে তৃতীয় ধাপের শেষ অংশ কি হবে, যেহেতু এটা মাইনাস আছে, সে হাইড্রোনিয়াম আয়ন থেকে H+টা গ্রহণ করে সালফোনিক অ্যাসিড মূলক এবং H2O। আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।